তিনি কি ওপারে চলে গেছেন বিনা টিকেটে? দখলদার দেশটির মধ্যে ইরানের 4 দফা ম্যাসিভ অ্যাটাক হয়েছে। ইরানের ভেতরেও ব্যাপক আক্রমণ চলছে, রাতভর ইরানে আক্রমণ হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ লোক স্টিভ ওয়েটকফ ইরানকে গোপনে যুদ্ধ বন্ধের অফার করেছেন, কিছু কিছু গণমাধ্যম দাবি করছে। পাশাপাশি ইরান ইউরোপ সহ পুরো পৃথিবীকে একটি বিশেষ বার্তা দিয়েছে। সেই বার্তাটি যারা গ্রহণ করবে, সঙ্গে ইরান তাদের জন্য স্পেশাল ঈদ ছাড় দেবে। ঈদে এখন 50%, 30% ছাড় দিচ্ছে না, ইরান কিন্তু ছাড় দিচ্ছে ইউরোপীয় এবং বিভিন্ন দেশকে। শুধু নেতা কাকু নয়, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি যুদ্ধের প্রধান ব্যক্তি যুদ্ধটা করানোর জন্য, বেন গভির, তিনিও নাকি ওপারে আছেন। একটু খোঁজ নেই। আর রজব তাইয়্যিব এরদোয়ান শেষ পর্যন্ত ইসরায়েলের ব্যাপারে কি বলল, সেই বিষয়টিও জানাবো আজকে। দর্শক আসেন, আমি একটা একটা করে খবর আপনাদের দেওয়ার চেষ্টা করি। কি সবাই রেডি? জি, প্রথমে আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই, না এটা পরে, আমার অনেক দর্শক এখনো ঢুকে নাই, মাত্র 5,000-এর উপরে দেখা যাচ্ছে, আরো ঢোকেন, ওইটার পরে দিয়ে আগে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেয়। রজব তাইয়্যিব এরদোয়ান আরব বিশ্বকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কেউ ইসরায়েলের ফাঁদে পড়ো না, কারণ ওই দেশটি ফলস ফ্ল্যাগ অপারেশন করছে। আমি গত কয়েকদিন ধরে কথাটি বলছি না, গত 3-4 দিন, যে নেতা কাকুর গোয়েন্দা বাহিনী মোসাদ ফলস ফ্ল্যাগ অপারেশন করে মধ্যপ্রাচ্যকে বা গালফ কান্ট্রিগুলোকে, আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইবে। এবার রজব তাইয়্যিব এরদোয়ান সেই কথাটি বললেন যে তোমরা সর্বোচ্চ সতর্ক থাকো এবং বিবেক বুদ্ধিকে কাজে লাগাও, বোঝার চেষ্টা করো সব অপারেশন ইরানের নয়। কিছু ওই দেশটির কথা বলে বলছেন যে তারা করছে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য। কে বলছেন? রজব তাইয়্যিব এরদোয়ান। তিনি তার মুসলিম বন্ধুদের, আরব বন্ধুদের বলছেন যে অপারেশনগুলো হচ্ছে কিছু কিছু জায়গায়, এগুলো ফলস ফ্ল্যাগ অপারেশন, তারা মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাবার জন্য এই কাজটি করছে। তাই সর্বোচ্চ সবাই সতর্ক থাকো, ধৈর্য ধারণ করো, কেউ উত্তেজিত হয়ে কোনো যুদ্ধে জড়িয়ে যেও না। 2 নম্বর খবরটি হলো, সৌদি আরবের উপর ব্যাপক চাপ আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তোমরা যুদ্ধে জড়াও, তোমরা যুদ্ধে জড়াও, নতুবাই হবে, সেই হবে, নানান রকম চাপ শুরু হয়ে গেছে। সৌদি আরব যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু সৌদি আরবকে বাধ্য করা হচ্ছে, বারবার চাপ দেওয়া হচ্ছে। তাই সৌদি আরব যদি যুদ্ধ শুরু করে কি করবে? তার ভ্যানগার্ড, তার মিত্র পাকিস্তানকে ডেকে এনে পরামর্শ করেছে পাকিস্তান কি করবে। পাকিস্তান লুবি দেশ, কিছু টাকা পয়সা চাইছে। পাকিস্তান মানে সেনাবাহিনী, তারপরও বলা যায় না, কারণ পাকিস্তানের জনগণ বা আমরা যে তথ্য পেয়েছি পুরোপুরি 100% হয়তো বা সত্য নাও হতে পারে। পাকিস্তান বলছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ দুটি মুসলিম দেশ, এতে পাকিস্তান নিজস্বভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার এটিও বলছে পাকিস্তান যে সৌদি আরবের রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পাশে থাকার জন্য। দুই দিকেই পাকিস্তানের বক্তব্য পাওয়া গেছে। অর্থাৎ এখন সৌদি আরবের উপর চাপ আসছে মার্কিন ইসরায়েলি, যে তোমরা যুদ্ধে জড়াও। আর সৌদি আরব যুদ্ধে জড়ানো মানে কি বুঝতে পারছেন তো? পুরো আরব রাষ্ট্র চলে আসবে, এটাই নিয়ম। পুরো আরবদের নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াইটা। ইরান তখন কি করবে? ম্যাসিভ আকারে আরবের মধ্যে হিট করবে। আরবের এত কিছু নাই, আরবও করবে, কারণ আরব প্রচুর টাকা দিয়ে আমেরিকার অস্ত্রগুলো কিনছে। কিন্তু মাঝখান দিয়ে কি হবে? আরবের যেই সম্পদ দিয়ে আরব আজকে কোটিপতি বা ধনকুবের, ইরান সেগুলো ধ্বংস করে ফেলবে। আরব তো সার্ভাইভ করা শিখবে না। এই আজকের আরব তো আর বেদুইন না, তারা তো আরাম আয়েশে বড় হয়েছে। তাদের খাবার পানি বন্ধ হয়ে গেলে অটোমেটিক তারা মরুভূমিতে মরে পড়ে থাকবে। ইরানের মতো লড়াই করার মানসিকতা আরবদের নাই। সো ইরান আরব, এই লড়াইটা আরবদের জন্য ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর হবে। এই জন্য আরবদের এই যুদ্ধে জড়ানো একেবারে উচিত হবে না। দর্শক, আগামী গতকাল থেকে দখলদার দেশটির ভেতরে ইরান 4 দফা ম্যাসিভ অ্যাটাক করেছে, এবং সূত্রগুলো বলছে যে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে, এখনো জ্বলছে। এবং বলা হচ্ছে যে ইরান যে বড় ধরনের মিসাইল গুলো হিট করেছে, ইরান বলছে যে তারা 1 টনের নিচে আর কোনো মিসাইল মারবে না। এখন সব উপরের
আপগ্রেড মিসাইল গুলো মারবে যেগুলো প্রচুর বিস্ফোরক থাকবে, ব্যাপক ক্ষয়ক্ষতি করা যায়। তো ইরানের গণমাধ্যমগুলো বলছে যে নেতা কাকুর বাড়ির যে শেল্টার জোন গুলো, প্রচুর শেল্টার ইরানের মিসাইলে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ যে শেল্টার গুলোতে মানুষ আশ্রয় নিত প্রাণী বাঁচার জন্য, সেই শেল্টার জোন গুলোতে এখন ইরান হিট করছে এবং সেখানে অনেকগুলো শেল্টার ধ্বংস হয়েছে, আগুন ধরে গেছে এবং অনেক মানুষ হতাহতের খবরও আসতে শুরু করেছে। তার মানে ইরান এখন বুঝতে পারছে বা দখলদার এখন বুঝতে পারছে যে আসলে তাদের যুদ্ধের গতি প্রকৃতি ভিন্ন দিকে যাচ্ছে এবং আমেরিকা ইসরায়েলও পাল্টা ইরানের মধ্যে বড় আকারে অ্যাটাক চালিয়েছে। রাতভর পুরো ইরানের মধ্যে শুধু বোম্বিং হয়েছে, মানে তীরের মতো শুধু মারা হয়েছে ইরানের বিভিন্ন আবাসন, বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। পারমাণবিক প্রকল্পের টার্গেট করে ইস্পাহান সহ কয়েকটি জায়গায় ব্যাপক আকারে বোম্বিং করা হয়েছে। ওদের টার্গেট হলো যা কিছু আছে সব ধ্বংস করে পুড়ে ছাই করে ফেলবে। অর্থাৎ ইরানকে একদম নিঃশেষ করে ফেলার জন্য রাতেও ম্যাসিভ আকারে ইরানের মধ্যে আক্রমণ করেছে দেশ দুটি। আবার ইরানও পাল্টা তাদের দেশের ভেতর এখন ম্যাসিভ আকারে অ্যাটাক করছে, মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আক্রমণের ধার এতটা বেড়ে গেছে এখন। তো এদিকে ট্রাম্প বলছেন যে খুব শীঘ্রই তারা যুদ্ধ বন্ধ করে ফেলবেন। একটি সূত্র দাবি করছে ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, তিনি ইরানকে তার বিশেষ চ্যানেলে বার্তা দিয়েছে যে তারা যুদ্ধ বন্ধ করতে চায়, এর জন্য আলোচনায় বসতে চায়। ইরান নাকি বলেছে যে না, যুদ্ধ তারা বন্ধ করবে না, তাদের সর্বোচ্চ নেতার প্রাণ চলে গেছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মারা গেছে, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান এই যুদ্ধ সহজে বন্ধ করবে না। অর্থাৎ ওই ড্রাম কাকুকে আর একটু শিক্ষা দিবে, তারপরে হয়তো ইরান বন্ধ করবে, এইরকম কথাটি আমরা শুনতে পেয়েছি। তার মানে কি, ড্রাম সাহেব এই যুদ্ধে পরাজয়ের মুখ দেখে ফেলেছেন, যে কারণে তিনি স্টিভ উইটকফকে পাঠিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য। আর ইরান সব জানিয়ে দিয়েছে যে তারা বন্ধ করবে না, তারা যে ক্ষতি হয়েছে তাদের এই ক্ষতি পুষিয়ে তারপরে তারা বন্ধ করবে। এবং হরমুজ প্রণালীর জন্য ইরান বিশেষ ছাড় দিয়েছে, বিশেষ ছাড়, ঈদ ছাড়, রোজারিদের বিশেষ ছাড় দিয়েছে হরমুজ প্রণালীতে। কি জানেন? সেটি হলো যারা আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রদূত বের করে দিবে তাদের দেশ থেকে ঘাট ধরে, তাদের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়ার করার অনুমতি দেয়া হবে। অর্থাৎ যদি বাংলাদেশ আমেরিকান রাষ্ট্রদূতকে বা ইসরায়েলের রাষ্ট্রদূত, যদিও বাংলাদেশে ইসরায়েলের অফিস নেই, বের করে দেয়, তাদের কার্যালয় বন্ধ করে দেয়, তখন বাংলাদেশের জন্য হরমুজ প্রণালীর গ্যাস বা তেল নেয়ার যে বিশেষ জাহাজ, এটির অনুমতি পাবে ইরানের কাছ থেকে। একইভাবে ইউরোপকে একই প্রস্তাব দিয়েছে ইরান যে ইউরোপের দেশ, তোমরা তেলের সংকটে এত জানি, তোমরা যদি তোমাদের দেশ থেকে আমেরিকা ইসরায়েলের দূত বের করে দাও, অফিস বন্ধ করে দাও, সেক্ষেত্রে তোমাদের জাহাজকে আমরা আসা যাওয়ার অনুমতি দেব, তোমাদের উপর আমরা হামলা করব না। মানে কি চমৎকার প্রস্তাব দিছে ইরান, বুঝছেন? রাজনীতি শিখছে কোথায় ইরান আল্লাহ ভালো জানে। এখন সেইভাবে হরমুজ প্রণালীতে ট্রাম্প আসতে যাচ্ছেন বারবার। যখনই ট্রাম্প আসতে শুরু করেন, ইরানের মিসাইল ড্রোন সেই জাহাজগুলোকে টার্গেট করে, সেই জাহাজে তারা খেয়ে, আপনারা জানেন যে মার্কিন যুদ্ধ জাহাজ সবচেয়ে বড় যে রণতরী আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটি আমাদের ইরানের জলসীমা থেকে পালিয়ে চলে গেছে ভারত মহাসাগরে। কয়েকটি সূত্র দাবি করছে যে ইরান যখন সেগুলোকে, মানে সেই আব্রাহাম লিঙ্কনকে তাড়া করে হিট করে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এমন তথ্য কেউ কেউ দিয়েছেন এবং বলছেন যে তারা আমেরিকা ইরানের হাত থেকে বাঁচার জন্য পাগলাদের নৌকা ধাক্কা দিচ্ছে, এখন পাগলার হাত থেকে নিজের সবচেয়ে দামি রণতরী বাঁচাবার জন্য সেটা বহুদূর পালিয়ে ভারত সাগরে গিয়ে আশ্রয় নিয়েছে। বলা হচ্ছে আরো দুটো, এর মধ্যে আরেকটি চলে এসছে এবং 3 নম্বর যুদ্ধ রণতরীও আসতে শুরু করেছে ইরানকে ঘিরে ফেলার জন্য। অর্থাৎ 3টি রণতরী এখন আনতে যাচ্ছে আমেরিকা, কারণ শিগগিরই হয়তো আমেরিকা বুঝতে পেরেছে যে তার মধ্যপ্রাচ্যে তার সফর বাতিল হয়ে যাবে, মানে তার যে ঘাঁটিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে। ইরান যেভাবে অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে, তার ঘাঁটিগুলোর অবশিষ্ট খুব কম আছে। তো দুটো আছে, আরো একটি, মোট 3টি রণতরী এখন ইরানের 3 দিকে সেট করার জন্য কাজ শুরু করছে আমেরিকা। দর্শক, পাশাপাশি আরব রাষ্ট্রের মধ্যে প্যাট্রিয়ট এবং থার্ডের যে সিস্টেমগুলো, রাডার সিস্টেমগুলো বসানো ছিল, ইরান তো এগুলো সব ধ্বংস করে ফেলেছে। এবার সাউথ কোরিয়া থেকে আমেরিকা তার থার্ডের প্রতিরক্ষা যেই সিস্টেম সেটি চেয়েছে। সাউথ কোরিয়াকে বলছে তোমাকে যে আমরা দিয়েছিলাম
থার্ড প্রতিরক্ষা সিস্টেমটি, এটি আমাদেরকে দাও, আমরা প্রচুর পরিমাণে ধোলাই খেয়ে আমরা সোজা হয়ে গেছি, এখন আমাদের রক্ষার জন্য তোমাদের থেকে লাগবে। এর আগে চেয়েছিল ইউক্রেন থেকে, এবার সাউথ কোরিয়া থেকে চেয়েছে আমেরিকা। আন্দাজ করতে পারতেছেন যে আমেরিকা কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, এগুলো দিয়ে কিন্তু আন্দাজ করা যায়। আসেন এবার আপনাদের যে খবরটির জন্য বসে আছেন সেই খবরটি দেই। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম তাসনিম নিউজ, তারা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে, নেতানিয়াহু ওপারে চলে গেছে অথবা গুরুতর ইনজোর্ড, মানে খুব বাজেভাবে আহত। আমি শুধু তাসনিম নিউজ নামিয়ে জন্য নেতা কাকুর বাড়ির গণমাধ্যমগুলো কিন্তু যাচাই করলাম। ইসরায়েলের অনেকগুলো গণমাধ্যম দাবি করেছেন যে নিউজটি কাছাকাছি, অর্থাৎ নেতানিয়াহু একজন মারা গেছেন। তারা বলছেন যে এই নেতানিয়াহু না, তার ভাই ইদু নেতানিয়াহু, ইদু। কিন্তু তারা অস্বীকার করছেন না যে মারা গেছেন, মানে মারা যাননি, এটি তারা বলছেন না। পাশাপাশি তাসনিম নিউজ বলছে গত 3 থেকে 4 দিন, অর্থাৎ যেদিন আমরা প্রথম আপনাদেরকে লিড করেছিলাম যে তার অফিসে হামলা হয়েছিল, এরপর থেকে কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মিস্টার বেন গভিরেরও হদিশ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে বেন গভিরও ওপারে চলে গেছেন বিনা টিকেটে। আসেন তাসনিম নিউজ যে কথাগুলো বলছে আমরা সংক্ষিপ্ত একটু বলি। তারা 5টি ধাপ উল্লেখ করেছে। 5টি। প্রথমটি হলো নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিও পোস্ট হওয়ার প্রায় 3 দিন হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় 4 দিন হয়ে গেছে। এরপর নেতানিয়াহুর নামে লেখা কয়েকটি বক্তব্য টেক্সট ভিত্তিক। মানে নেতানিয়াহুর কে যে তার অফিসে হামলার পর আমরা বলেছিলাম যে তিনি নাই ওপারে চলে গেছেন, তারপর আজকে 4 দিন হয়ে গেল, নেতানিয়াহুর কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সব পূর্বের। কয়েকটি টেক্সট আসছে, টেক্সট তার অ্যাডমিন করতে পারে। আমার অ্যাডমিন কিন্তু ফেসবুকের কন্ট্রোল তার হাতে আছে। আমি না থাকলে সে করতে পারবে, কিন্তু আমার ভিডিও সে করতে পারবে না। আমার ভিডিও আমাকে এখানে বসে করতে হবে। তো এটি বলছে যে প্রথম নেতানিয়াহুর মৃত্যুর বা মারা গেছেন এর প্রথম প্রমাণটি হলো গত 4 দিন ধরে তার ফেসবুকে বা তার ওয়ালে, তার সোশ্যাল অ্যাকাউন্টে নতুন কোনো ভিডিও আসেনি, শুধু টেক্সট আসছে। যেখানে ট্রাম্প কয়েক ঘন্টা পর পরই নতুন বার্তা দিচ্ছেন এবং এই যুদ্ধে নেতানিয়াহু প্রতিদিনই কিছুক্ষণ পর পর বার্তা দিয়েছেন, কিন্তু গত 4 দিন কোনো বার্তা নেই কেন? নাম্বার 1। নাম্বার 2, নেতানিয়াহু শেষ ভিডিও প্রকাশের আগে প্রতিদিন কমপক্ষে একটি ভিডিও, কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। তবে গত 3 দিনে একটি ভিডিও না পাওয়ায় জল্পনা আরো তীব্র আকার ধারণ করেছে। বুঝতে পারছেন তো? 3 নম্বর, বেশ কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে যে 8 মার্চ এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহুর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন মোকাবেলা করার জন্য। 4, বলা হচ্ছে যে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং স্টিভ উইটকফ, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, এর ইসরায়েলে পরিকল্পিত সফর বাতিল করা হয়। অর্থাৎ এই দুজনের ইসরায়েল সফর ছিল, এটি বাতিল করা হয়েছে কারণ নেতানিয়াহুর হদিস নেই, যা আজ নির্ধারিত ছিল। এবং এই পরিস্থিতি সম্পর্কে মানে আজকে মেবি তাদের এই বৈঠকটি হওয়ার কথা ছিল জ্যারেড কুশনার এবং উইটকফের সাথে, সেটিও বাতিল করা হয়েছে। তার মানে নেতানিয়াহু হয় ওপারে গেছেন নাহলে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। 5, এলিসি প্রাসাদও ফরাসি রাষ্ট্রপতি, অর্থাৎ এলিসি প্রাসাদ ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের তারিখ নির্দিষ্ট ছিল, সেটিও বাতিল করা হয়েছে এবং এই কথিত কথোপকথনের কেবল একটি টেক্সট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে তাদের মধ্যে নাকি একটা কথোপকথন হয়েছে, যেটি বাতিল হয়ে গেছে, তার মধ্যে কোনো ভিডিও বার্তা পাওয়া যায়নি, একটা টেক্সট শুধু দেওয়া হয়েছে। এগুলো এই 5টি তাসনিম নিউজ উল্লেখ করছে যে এই 5টি কারণে প্রমাণ হচ্ছে যে তিনি ওপারে চলে গেছে, কারণ আজকে 3 থেকে 4 দিন তার নতুন কোনো ভিডিও আসেনি। এখন ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে যে নেতানিয়াহু নয়, তার ভাই ইদু নেতানিয়াহু, একজন হলো বেঞ্জামিন নেতানিয়াহু, একজন হলো ইদু নেতানিয়াহু নাকি ওপারে চলে গেছে। তবে সম্ভাব্য ইসরায়েলের যে গণমাধ্যমগুলো এই খবরটাকে মিথ্যা বলছে না, এটাকে উড়িয়ে দিচ্ছে না, কিন্তু তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কেন যেন মনে হয় সামথিং ইজ রং। আপনারা একটু বেশি বেশি দোয়া শুরু করে দেন ভাই, এই রোজার মধ্যে খায় না খায় দোয়া শুরু করেন।
বুঝছেন তো কি দোয়া করবেন, আর দোয়া শেখাবো না আপনাদের। এখন নেতা কাকুর অবস্থা কিভাবে জানবো বুঝতেছি না, বাট নেতা কাকুর বিষয়টি এখন থেকে, আজকে থেকে ধরেন জোরালো হবে, প্রকট হবে। তিনি যদি বেঁচে থাকেন তিনি মিডিয়ার সামনে আসতেই হবে, কারণ ইরানের গণমাধ্যম দাবি করে বসছে তিনি ওপারে চলে গেছেন। সো তিনি যদি থাকেন আজকালকের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে তিনি তার ভিডিও বার্তা পাঠাবেন। এআই না, এআই ভিডিও না, ডাইরেক্ট ভিডিও আসবে। আর যদি তিনি না থাকেন তাহলে এটাকে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো কি ঘটতে যাচ্ছে। শুধু এটি নয়, ইসরায়েলের এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিটি, নিরাপত্তা মন্ত্রী, সিকিউরিটি মন্ত্রী বেন গাভির, তিনিও নাকি ওপারে চলে গেছেন। যদিও ইসরায়েল বলছে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, বাট খবরে বলা হচ্ছে যে তিনি ওপারে চলে গেছেন। যদি এটি সফল হয় তাহলে ইরান সাকসেস, কারণ ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, ইরান তার সর্বোচ্চ নেতাকে খাবে, এই টার্গেট বা এই ঘোষণা ইরান দিয়েছিল। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আজ রাতে আবার আসবো, মানে ইফতারের পরপরই আবারও আসবো বিশেষ লাইভে। যদি আমরা এর মধ্যে ব্রেকিং কিছু পেয়ে যাই ইফতারের আগে, আবার আসবো ইনশাআল্লাহ।